প্রিয় শিক্ষার্থী, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের জন্য আরেকটু অনলাইন ক্লাস আপলোড করার চেষ্টা করব। তো সবাইকে ক্লাসে আবারও স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের সামষ্টিক অর্থনীতি অধ্যায় 1-এর বা চ্যাপ্টার 1-এর আমরা কিছু বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। প্রথমেই আমরা যেটা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে জিএনপি। জিএনপি বলতে আমরা মূলত হচ্ছে যেটাকে বোঝাই বা যা বুঝি সেটা হচ্ছে একটি নির্দিষ্ট সময় দেশের সকল কর্মক্ষম লোক যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন করে তার যে আর্থিক মূল্য সেটাকে আমরা বলি হচ্ছে জিএনপি। অর্থাৎ আমাদের দেশের সকল নাগরিক, আমাদের দেশের ভিতরে এবং দেশের বাহিরে যারা অবস্থান করছে তাদের যে মোট আয় বা তাদের উৎপাদিত পণ্য সেবার আর্থিক মূল্য সেটাকেই আমরা হচ্ছে মূলত জিএনপি হিসাবে সংজ্ঞায়িত করে থাকি। জিএনপি কে আমরা যদি একটু ইলাবোরেট করি বা অ্যাব্রিভিয়েশন হচ্ছে গ্রস, জি ফর গ্রস, এন ফর ন্যাশনাল, পি ফর প্রোডাক্ট। এটা আমরা সবাই কম বেশি জানি। তো গ্রস ন্যাশনাল প্রোডাক্ট বা জিএনপি হচ্ছে যেটি বললাম যে আমাদের দেশের অভ্যন্তরে এবং দেশের বাহিরে আমাদের সকল জনগণের মোট হচ্ছে আয়ের যে সমষ্টি সেটাকে আমরা জিএনপি হিসাবে ব্যাখ্যা করে থাকি। তো আমরা পরবর্তীতে ডেফিনেশনে চলে যাচ্ছি যে অর্জনযোগ্য জিএনপি বলতে আমরা আসলে কি বুঝি। অর্জনযোগ্য জিএনপি যেটা আসলে বলা হয় যে আমাদের উৎপাদন উপকরণের মধ্যে উৎপাদনের উপকরণ সমূহকে আমরা যদি পূর্ণ দক্ষতার সাথে ব্যবহার করি তাহলে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন হতে পারে বা হওয়া সম্ভব সেটাকে আমরা অর্জনযোগ্য জিএনপি বা পটেনশিয়াল জিএনপি হিসাবে ব্যাখ্যা করে থাকি। পরবর্তীতে আরেকটি রয়েছে, সেটি হচ্ছে বাস্তব জিএনপি বা অ্যাকচুয়াল জিএনপি। অ্যাকচুয়াল জিএনপি আমরা মূলত বলে থাকি যে আমরা আমাদের এক বছরে বা একটি নির্দিষ্ট সময় দেশের সকল জনগণ যে পরিমাণ উৎপাদন করি, অ্যাকচুয়ালি যে পরিমাণ উৎপাদিত হয় মানে আমাদের দেশের উৎপাদন ক্ষেত্রে যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন বাস্তবে হয়ে থাকে, মূলত হয়ে থাকে, সেটাকে আমরা বাস্তব জিএনপি বা অ্যাকচুয়াল জিএনপি আমরা বলে থাকি। তো এখানে আরেকটি আমরা সংজ্ঞার কথা বলি, সেটা হচ্ছে এক্সপেক্টেড জিএনপি বা প্রত্যাশিত জিএনপি। প্রত্যাশিত জিএনপিটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এবং হচ্ছে অ্যাকচুয়াল জিএনপি থেকে একটু ডিফারেন্স। সেটা হচ্ছে যে আমাদের এই যে আমরা যে পণ্য সেবা উৎপাদন করার জন্য বা আমাদের যে আর্থিক যে মূল্য আমরা হিসাব করছি সেটা আমরা কি পরিমাণ হতে পারে বলে একটা ধারণা করা হয়, সেটাকে আমরা মূলত এক্সপেক্টেড বা পটেনশিয়াল জিএনপি হিসাবে ব্যাখ্যা করে থাকি। তো মূলত হচ্ছে আমাদের এই যে অর্জনযোগ্য বা পটেনশিয়াল জিএনপি, অ্যাকচুয়াল জিএনপি, এক্সপেক্টেড জিএনপি এগুলো কিন্তু প্রত্যেকটাই কাছাকাছি মিনিং, কিন্তু হচ্ছে তাদের মধ্যে ডিফারেন্স কিন্তু রয়েছে। এবং আমরা যেটা খেয়াল করে থাকি যে স্টুডেন্টরা যখন হচ্ছে সংজ্ঞাগুলো দিতে থাকে একই রকম তার ডেফিনিশন দিয়ে থাকে, এটা মূলত ভুল হয়। তো তোমরা হচ্ছে একটু পার্থক্যগুলো একটু দেখে নিবে আর পার্থক্যগুলো একটু জাস্ট একটু সংজ্ঞাগুলো একটু বোঝার চেষ্টা করবে যে আমরা কখন হচ্ছে পটেনশিয়াল জিএনপি বলছি, কখন এক্সপেক্টেড বলছি, কখন অ্যাকচুয়াল বলছি, এই বিষয়গুলো তোমাদেরকে হচ্ছে দেখতে হয়। আমরা সরাসরি চতুর্থ অবস্থায় মানে ইয়েতে চলে যাই। আমাদের চতুর্থ যে পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে জিএনপি গ্যাপ। মূলত আমাদের অর্জনযোগ্য জিএনপি এবং হচ্ছে বাস্তব জিএনপির মধ্যে যে পার্থক্য রয়েছে সেটাকেই আমরা জিএনপি গ্যাপ হিসাবে সংজ্ঞায়িত করে থাকি। অর্থাৎ ডিফারেন্স বিটুইন পটেনশিয়াল জিএনপি অ্যান্ড অ্যাকচুয়াল জিএনপি ইজ ইকুয়াল টু আওয়ার জিএনপি গ্যাপ। এনিওয়ে আমরা হচ্ছে একটু গ্রাফিক্যালি এটাকে ব্যাখ্যা করতে পারি কিনা একটু চেষ্টা করি। আমরা মূলত ভূমি অক্ষে আমার যদি টাইম দিই, লম্ব অক্ষে আমরা পটেনশিয়াল জিএনপি এবং অ্যাকচুয়াল জিএনপি দিলে আমার বাম থেকে ডানে ঊর্ধ্বগামী যে রেখাটা হবে সেটাকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল জিএনপি। পটেনশিয়াল জিএনপি যেটা আমরা বললাম যে অর্জনযোগ্য জিএনপি, অর্থাৎ হচ্ছে
আমরা আমাদের যে উপকরণগুলো রয়েছে সেটা হচ্ছে দক্ষতা অনুযায়ী, তার পূর্ণ দক্ষতা অনুযায়ী তাকে ব্যবহার করার চেষ্টা করব। সেটাকে আমরা বলি যে পরিমাণ অর্জন করা সম্ভব সেরকম সেই জিএমপিকে আমরা বলি হচ্ছে পটেনশিয়াল জিএমপি। এবং এটা সাধারণত সময় বাড়ার সাথে সাথে বা সাপেক্ষে আমাদের হচ্ছে দক্ষতা অর্জনের ক্ষেত্রে আমরা ধারণা করে থাকি যে এটা হচ্ছে আস্তে আস্তে ঊর্ধ্বগামী হবে, এই জন্য রেখাটা বাম থেকে ডানে ঊর্ধ্বগামী। আর অ্যাকচুয়াল জিএনপি যেটা হচ্ছে এটা হচ্ছে একটু জিগজ্যাগ বা একটু হচ্ছে কার্ভের মতন। আমরা এখানে কয়েকটা পয়েন্ট আইডেন্টিফাই করি। আমরা নাম দিলাম এ, বি, সি, ডি, ই। 4-5টা পয়েন্ট আমরা আমাদের নতুন করে ব্যাখ্যা করবো। এটাকে আমরা বলছি অ্যাকচুয়াল জিএনপি। অ্যাকচুয়াল জিএনপি জিনিসটা কি? আমরা বা একটু আগে আমরা যেটা বললাম যে বাস্তবে আসলে আমাদের যে পরিমাণ পণ্য সেবা উৎপাদন হচ্ছে সেটাকে আমরা অ্যাকচুয়াল জিএনপি বলছি। এখন আমরা অ্যাকচুয়াল জিএনপি এখানে কয়েকটা জিনিস আমরা পয়েন্টগুলো দেওয়ার একটু ব্যাখ্যা করি। পয়েন্টগুলো আমাদের দেওয়ার কারণটা কি? আমরা এখানে যেটা বোঝানোর চেষ্টা করছি সেটা হচ্ছে জিএনপি গ্যাপ। জিএনপি গ্যাপ আমার হচ্ছে বি বিন্দুতে একটি গ্যাপ তৈরি হয়েছে, বি বিন্দুতে আমার একটি গ্যাপ তৈরি হয়েছে, আবার ডি বিন্দুতে একটা গ্যাপ তৈরি হয়েছে। আমাদের জিএনপি গ্যাপ মানে সবসময় যে অর্জনযোগ্য জিএনপি আমার বড় হবে এটা কোনো প্রয়োজনীয় শর্ত নয়। মূলত আমার অ্যাকচুয়াল জিএনপি হচ্ছে, আমার জিএনপি গ্যাপ হচ্ছে অ্যাকচুয়াল জিএনপি এবং পটেনশিয়াল জিএনপির মধ্যে যে ডিফারেন্স, অর্থাৎ কখনো আমার হচ্ছে অ্যাকচুয়াল জিএনপি বড় হতে পারে, কখনো পটেনশিয়াল জিএনপিও আমার বড় হতে পারে। তো আমরা বি বিন্দুতে যদি যাই, বি অবস্থানে আমরা দেখছি আমাদের অ্যাকচুয়াল জিএনপি বড় পটেনশিয়াল জিএনপি থেকে। এটাকে আমরা কিন্তু জিএনপি গ্যাপ করছি। আবার ডি বিন্দুতে যেটা হচ্ছে ঠিক তার উল্টাটা, আমার হচ্ছে অ্যাকচুয়াল জিএনপি ইজ লেস দেন পটেনশিয়াল জিএনপি। দুটোকে কিন্তু দুই অবস্থানকে কিন্তু আমরা জিএনপি গ্যাপ হিসাবে সংজ্ঞায়িত করছি, কিন্তু তাদের মধ্যে ডিফারেন্স রয়েছে। কোথাও হচ্ছে অ্যাকচুয়াল জিএনপিটা বড়, আবার কোথাও হচ্ছে অ্যাকচুয়াল জিএনপিটা ছোট। কিন্তু আমরা সংজ্ঞাতে কিন্তু দুটোকে জিএনপি গ্যাপ হিসেবে বলবো, কিন্তু দুটোর মধ্যে কিন্তু তাদের বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য রয়েছে। এখন এই বৈশিষ্ট্যগত বা জিএনপি গ্যাপের পার্থক্য থাকাটাকে আমরা অর্থনৈতিক হিসেবে অর্থনীতিতে কিভাবে ব্যাখ্যা করে থাকি? যেটা হয় বি বিন্দুতে আমরা দেখতে পাচ্ছি আমার অ্যাকচুয়াল জিএনপিটা বড়, পটেনশিয়াল জিএনপিটা ছোট। এই ক্ষেত্রে যেটা হয় আমার হচ্ছে উচ্চ হারে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন মার্কেটে বা অর্থনীতির মধ্যে বিরাজ করে। আর ডি অবস্থানে যেটা হয় বেকারত্ব, আমাদের অর্থনীতির মধ্যে প্রচুর বেকারত্ব বেড়ে যায়, অর্থনৈতিক একটা মন্দার সিচুয়েশন তৈরি হয়। অর্থাৎ আমাদের জিএনপি গ্যাপের ক্ষেত্রে জিএনপি গ্যাপটা এই জন্য আমাদের হিসাব করতে হয় বা আমাদের মূল্যায়ন করতে হয় যে আমাদের অর্থনীতি বর্তমানে কি অবস্থায় রয়েছে সেটি বোঝার জন্য। এবং যখন অর্থনীতির মধ্যে মুদ্রাস্ফীতি তৈরি হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়, আমরা সেভাবে যদি পলিসি টেক করতে পারি তাহলে সেই অবস্থা থেকে আমরা স্থিতিশীল অবস্থায় ফিরে আসতে পারবো। এই জন্য জিএনপি গ্যাপটা আমার অত্যন্ত প্রয়োজন। এখন আমরা আরেকটি পয়েন্টে চলে যাচ্ছি, সেটা হচ্ছে আমাদের এ রয়েছে, এ, সি এবং হচ্ছে এখানে আরেকটা দিচ্ছি ই একটা পয়েন্ট, এখানে ই পয়েন্ট, এ, সি, ই, এ, সি এবং ই পয়েন্টে। এই তিনটা পয়েন্ট যদি আমরা খেয়াল করি তাহলে এখানে দেখব যে আমাদের অ্যাকচুয়াল জিএনপি এবং পটেনশিয়াল জিএনপি পরস্পর সমান। আমরা জানি দুটি রেখা যখন পরস্পর একজন আরেকজনকে ইন্টারসেক্ট করে বা ছেদ করে তখন তাদের মান সমান হয়। অর্থাৎ এই দুটি রেখা পটেনশিয়াল জিএনপি এবং হচ্ছে অ্যাকচুয়াল জিএনপি, দুটি রেখা আমার এ, সি এবং ই বিন্দুতে পরস্পরকে ছেদ করছে, তাই তাদের এখানে হচ্ছে তারা পরস্পর হচ্ছে সমান হবে। অর্থাৎ আমার অ্যাকচুয়াল জিএনপি এবং পটেনশিয়াল জিএনপি মানটা পরস্পর সমান হবে। এবং এই অবস্থাটাকে আমরা অর্থনৈতিকভাবে বলি অর্থনৈতিকভাবে স্থিতিশীল হয়েছে।
অর্থাৎ যেখানে আমার পটেনশিয়াল জিএনপি এবং অ্যাকচুয়াল জিএনপি পরস্পর সমান হবে সেটাকে আমরা বলি হচ্ছে স্থিতিশীল রয়েছে। এবং এখানে আরেকটি জিনিস হচ্ছে এখানে কোনো জিএনপি গ্যাপ আমরা দেখতে পাচ্ছি না। অর্থাৎ যখন অর্থনৈতিকভাবে স্থিতিশীলতা বিরাজ করবে তখন অর্থনীতির মধ্যে কোনো জিএনপি গ্যাপ তৈরি হবে না। এই জন্য জিএনপি গ্যাপের প্রয়োজনীয়তা আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের অর্থনৈতিক অবস্থা বোঝার জন্য, আমাদের স্থিতিশীলতার অবস্থা হচ্ছে বোঝার জন্য, আমাদের মুদ্রাস্ফীতির কি পরিমাণ বাড়তে পারে বা কি পরিমাণ হচ্ছে কি হারে বাড়বে, এই যে কিছু কিছু অবস্থা বা মন্দ অবস্থা থেকে আমরা কিভাবে আমরা স্থিতিশীল অবস্থায় যাব ইত্যাদি ইত্যাদি এই প্রয়োজনের কারণে আমাদের জিএনপি গ্যাপটা অত্যন্ত জানা প্রয়োজন। আমরা পরবর্তীতে চলে যাচ্ছি সেটি হচ্ছে বেকারত্ব, স্বাভাবিক বেকারত্ব। 5 নাম্বার স্বাভাবিক বেকারত্ব। আমরা যেটা মূলত বলে থাকি যে অর্থনীতি যখন স্থিতিশীল অবস্থায় থাকে তখন কিছু না কিছু বেকারত্ব অর্থনীতির মধ্যে বিরাজ করে। এই যে সামান্য কিছু বেকারত্ব অর্থনীতির মধ্যে বিরাজ করে স্থিতিশীল অবস্থায়, মূলত সেই অবস্থায় সেই বেকারত্বকে আমরা বলি স্বাভাবিক বেকারত্ব। আমরা আবার আগের ছবিতে ফিরে যাই। আমরা এ, সি এবং ই বিন্দুর কথা বললাম যে এই অবস্থাগুলো আমার পটেনশিয়াল জিএনপি এবং অ্যাকচুয়াল জিএনপি পরস্পর সমান হচ্ছে, এবং তারা যখন সমান হচ্ছে তখন আমরা সেটাকে বলছি অর্থনৈতিকভাবে তার স্থিতিশীল রয়েছে, আমাদের অর্থনীতি স্থিতিশীল অবস্থা বিরাজ করছে। এই যে স্থিতিশীল অবস্থায় আমার যে অর্থনীতির মধ্যে বেকারত্ব বিরাজ করছে সেটাকে আমরা মূলত বলে থাকি স্বাভাবিক বেকারত্ব। পরবর্তীতে আমরা আরেকটি ধারণা নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে বাণিজ্য চক্র। বাণিজ্য চক্র মূলত বোঝায় যে আমাদের অর্থনৈতিকভাবে একটা উত্থান পতন সবসময় একটা নির্দিষ্ট সময়ের সাপেক্ষে অর্থনীতির মধ্যে উত্থান পতন বিরাজ করে। সেই সময়টাকে আমরা বলি হচ্ছে বাণিজ্য চক্র। অর্থাৎ আমরা যদি কোনো ব্যবসার ক্ষেত্রে কোনো কথা বলি, আমরা সবসময় যে প্রফিট করব এটা কোনো প্রয়োজনীয় শর্ত না, আমরা সবসময় লস করবো এটা কোনো প্রয়োজনীয় শর্ত না, আমার কখনো লস হবে কখনো প্রফিট হবে। এই যে উত্থান পতন এইরকম একটা সময়কে আমরা আসলে মূলত বাণিজ্য চক্র বলি। তো বাণিজ্য চক্রের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি যে সময়ের সাপেক্ষে আমাদের দেশের আয়, উৎপাদন, বিনিয়োগ, ভোগ ইত্যাদির ক্ষেত্রে যে উত্থান পতন বিরাজ করে সেটাকে আমরা মূলত বাণিজ্য চক্র বলে থাকি। বাণিজ্য চক্রের কিছু ধাপ রয়েছে, তো তার আগে আবার আমরা একটা ছবির মাধ্যমে ব্যাখ্যা করার চেষ্টা করব। আমরা সরাসরি ছবির মাধ্যমে চলে যাই। আমরা আবার ভূমি অক্ষে সময় দিচ্ছি বা টাইম, আর লম্ব অক্ষে দিচ্ছি হচ্ছে জিএনপি। আমরা যদি দিই তাহলে এই যে আমার হচ্ছে একটা রেখা আমরা দেখতে পাচ্ছি, এটাই হচ্ছে আমার বাণিজ্য চক্র। এটাকে আমরা হচ্ছে বাণিজ্য চক্রকে কয়েকটা ধাপে হচ্ছে ব্যাখ্যা করতে পারি। প্রথমে যে ধাপটা আমরা বলবো সেটা হচ্ছে সমৃদ্ধি। 2 নম্বর যে ধাপটি রয়েছে শীর্ষাবস্থান। আমরা এখান থেকে যদি আমার অর্থনৈতিকভাবে বিনিয়োগ শুরু হয় তাহলে দেখা যাচ্ছে রেখাটা আস্তে আস্তে উপরের দিকে যাচ্ছে। এই যে এ বিন্দু থেকে আমরা নাম দিই এ থেকে বিতে যাচ্ছে, এই অবস্থা থেকে বিতে যাওয়ার যে পথ সেটাকে আমরা বলছি সমৃদ্ধি। অর্থাৎ আমরা বিনিয়োগ শুরুর পরে থেকে আস্তে আস্তে এটা সমৃদ্ধির দিকে এগোচ্ছে। আর হচ্ছে বি অবস্থান যেটা রয়েছে সেটাকে আমরা বলছি শীর্ষ অবস্থা। অর্থাৎ আমাদের মুনাফার একটা সর্বোচ্চ সীমায় আমার অর্থনীতি পৌঁছে গিয়েছে, বা আমাদের ব্যবসা বা আমাদের বাণিজ্যটা একটা মুনাফার একটা সর্বোচ্চ সীমায় এটা অবস্থান করছে। গ আমাদের যে অবস্থানটি রয়েছে সেটি হচ্ছে অবনতি। অবনতি হচ্ছে আমার ঠিক শীর্ষ অবস্থানের পরে যে অবস্থা, অর্থাৎ আমরা জানি ম্যাক্সিমামের পরে থেকে আমাদের হচ্ছে মিনিমাম শুরু হয়। এটা আমরা হচ্ছে কম বেশি সবাই অর্থনীতি যারা মানুষ আমরা জেনে আছি জানি যে এই যে বি অবস্থান থেকে আস্তে আস্তে আমরা যখন হচ্ছে নিচের দিকে নামে, আমরা এটা ধরে নিলাম নিচে একটা অবস্থান, সেটা হচ্ছে সি। এই যে বি থেকে সি এর যে গতিপথ সেটাকেই আমরা বলি হচ্ছে অবনতি।
তারপরে ঘ যেটা বলছি সেটি হচ্ছে চূড়ান্ত অবনতি। চূড়ান্ত অবনতিটি কি? আমরা এই যে বি পয়েন্টে অর্থনীতি যখন বিরাজ করে সেটি হচ্ছে চূড়ান্ত অবনতি। অর্থাৎ ব্যবসার ক্ষেত্রে আমরা যখন লসে পড়ে যাচ্ছি বা আমাদের লস যখন ম্যাক্সিমাম হচ্ছে, সেই অবস্থাটাকে আমরা বলি হচ্ছে চূড়ান্ত অবনতি। তারপরে পয়েন্ট যেটি রয়েছে পরিত্রাণ। আমরা অর্থনৈতিকভাবে একটা কথা বলি যে আমরা কখনো যদি লস করি তাহলে হচ্ছে আমরা যদি সেখানে বিজনেসটা স্টপ করে দিই তাহলে আমাদের লসের পরিমাণটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা যেহেতু বিনিয়োগের মাধ্যমে আস্তে আস্তে হচ্ছে আমাদের ব্যবসাটাকে বা আমাদের বিজনেসটাকে রান করি, তো আমাদের যখন লস হবে আমরা সবসময় চেষ্টা করি যে সেই অবস্থা থেকে আমরা কিভাবে রিকভার করি, সেই অবস্থাটাকে আমরা বলছি হচ্ছে পরিত্রাণ। অর্থাৎ এই যে সি বিন্দুটি রয়েছে, এই সি থেকে আমরা যদি আবার উপরের দিকে যাই, আমি দিলাম এখানে একটা পয়েন্ট দিলাম ডি, অর্থাৎ সি থেকে এই যে ডিতে যে আবার আস্তে আস্তে উঠছে, অর্থাৎ আমাদের হচ্ছে একটা চূড়ান্ত অবনতি থেকে যখন আমাদের হয়তো অর্থনৈতিকভাবে অনেক মন্দা তৈরি হচ্ছে, অর্থনৈতিকভাবে বেকারত্ব বেড়ে যাচ্ছে, সেই অবস্থা থেকে আমরা আস্তে আস্তে রিকভার করে যখন আবার সমৃদ্ধির দিকে আমরা এগোতে থাকছি, এরকম একটা সিচুয়েশনকে বা সময়কে আমরা বলি হচ্ছে পরিত্রাণ। মূলত বাণিজ্য চক্র বা বিজনেস সাইকেলে এই 5টি পয়েন্টকে আমরা হচ্ছে সাধারণত অর্থনীতিতে ব্যাখ্যা করে থাকি। এবং আমরা হচ্ছে কোনো ব্যবসা প্রতিষ্ঠান বলো বা আমাদের কোনো ইনভেস্টমেন্টের ক্ষেত্রে কোনো বাণিজ্যের কথা বলো, তো এই ধাপগুলো আমাদেরকে হচ্ছে একটু মাথায় রাখতে হয়। এবং এগুলো হচ্ছে আমাদের কেন হচ্ছে ইম্পর্টেন্ট, আশা করি সবাই বুঝতে পেরেছ। তো তোমরা একটু বইটা দেখবে আর বইয়ের সাথে থাকবে। আমরা এরপরে সরাসরি কয়েকটা সংজ্ঞাতে চলে যাচ্ছি। সামগ্রিক চাহিদা। সামগ্রিক চাহিদা। আচ্ছা, সামগ্রিক চাহিদা আমরা কাকে বলি? একটি নির্দিষ্ট সময় একটি দেশের সকল জনগণের যে পরিমাণ পণ্য সেবার প্রয়োজন হয় সেটাকে আমরা সামগ্রিক চাহিদা বলি। সামগ্রিক চাহিদাকে আমরা সংক্ষেপে হচ্ছে এগ্রিগেট বা এগ্রিগেট ডিমান্ড বলে থাকি, যেটাকে আরো সংক্ষেপে আমরা এডি হিসাবে ব্যাখ্যা করে থাকি। ঠিক একইভাবে আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে সামগ্রিক যোগান। সামগ্রিক যোগান, যেটাকে আমরা সংক্ষেপে হচ্ছে এএস হিসাবে ব্যাখ্যা করে থাকি। এএসটা হচ্ছে যে একটি নির্দিষ্ট সময় দেশের সকল জনগণের জন্য যে পরিমাণ পণ্য সেবা বাজারে সরবরাহ করা সম্ভব অথবা হচ্ছে বাজারে বিক্রির জন্য আনা হয়, তার যে সমষ্টি সেটাকে আমরা বলি হচ্ছে সামগ্রিক যোগান। তো এখানে আরেকটি জিনিস, ইম্পর্টেন্ট একটা জিনিস আমরা পড়বো, সেটি হচ্ছে সাধারণ ভারসাম্য। সাধারণ ভারসাম্য। এই সাধারণ ভারসাম্যের আগে আমরা একটু ভারসাম্যটাকে একটু মনে করে নিই যে আমরা মূলত অর্থনীতিতে ভারসাম্যের কথা বলি। এই ভারসাম্য জিনিসটা হচ্ছে যখন আমাদের চাহিদা এবং যোগান পরস্পর সমান হবে তখন সেটাকে আমরা বলি হচ্ছে ভারসাম্য। এখন আমরা এখানে যেটা বলছি সেটা সাধারণ ভারসাম্য বা ইংলিশে যেটা আমরা বলে থাকি জেনারেল ইকুইলিব্রিয়াম। জেনারেল ইকুইলিব্রিয়াম মূলত আমরা বলি যখন আমার এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই পরস্পর সমান হবে, অর্থাৎ সামষ্টিক অর্থনীতিতে আমাদের এই যে চাহিদা, মানে আমরা যদি আমাদের দেশের কথা বলি, আমাদের 16 কোটি লোকের যে চাহিদা সেই অনুযায়ী যদি আমাদের বাজারে 16 কোটি লোকের প্রয়োজন অনুযায়ী যদি পণ্য সরবরাহ থাকে বা সমান হয়, তাহলে যে অবস্থাটা তৈরি হবে, অর্থাৎ আমাদের চাহিদার সমান আমাদের যোগান হবে, তখন আমরা সেটাকে বলবো সাধারণ ভারসাম্য বা জেনারেল ইকুইলিব্রিয়াম। তো আজকে আমরা অনেকগুলো সংজ্ঞা পড়লাম, তোমরা এগুলো একটু দেখবে। আমরা আশা করি এর পরবর্তী সময়ে আরো কিছু সঙ্গে ইম্পর্টেন্ট কিছু ডেফিনেশন যদি থাকে আমরা সেগুলো নিয়ে অবশ্যই তোমাদের সাথে প্রথমে আলোচনা করে নেব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সেই কামনা করি। সবাইকে আবার অনেক শুভেচ্ছা, সবাইকে আল্লাহ হাফেজ।